হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। শিখুন আমার সাথে হোমমেড কেক। আজ আমি বানাবো একটা স্ট্রবেরি ফ্লেভারের 1 পাউন্ড ওজনের কেক। এই কেকটা কিভাবে আমি ঘরে বানালাম আর কি পদ্ধতিতে বানালাম সবকিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব স্টেপ বাই স্টেপ। আর আজকে আমি আমার এই কেকটা বানাতে ব্যবহার করেছি আইবেলের স্ট্যান্ড মিক্সার। তাই নতুন যারা স্ট্যান্ড মিক্সার কিনেছেন বা কিনবেন ভাবছেন, কিভাবে ইউজ করবেন জানেন না, তারা কিন্তু এই ভিডিওটা দেখে জেনে যাবেন কিভাবে ব্যবহার করতে হয় স্ট্যান্ড মিক্সার। তাই আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য রইল অনুরোধ। স্কিপ করবেন না দয়া করে কেউ। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ভ্যালেন্টিনোতে। তবে শুরু করা যাক আজকের ভিডিওটা। ভিডিওর শুরুতেই আমি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 70 গ্রাম পরিমাণ বা হাফ কাপ পরিমাণের ময়দা। আর তাতে আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারের মাত্রাটা অবশ্যই মাথায় রেখে দেবেন, কারণ 1 পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু স্পঞ্জ কেক যদি বানাতে চান হাফ টিস্পুনই যথেষ্ট। আর 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা কিছু ক্ষেত্রে অপশনাল হয়, বাট দিলে কিন্তু কেকের স্পঞ্জটা ভীষণ ভালো হয়। আর মিশিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা যদি আমি কেকের মধ্যে ব্যবহার করি, আমার কেক কিন্তু ভীষণ নরম হবে। আপনারা তাই কর্নফ্লাওয়ার কিন্তু স্কিপ করার চেষ্টা করবেন না কেকের ব্যাটারে। বাট যদিও সেটা অপশনাল, আপনারা কিভাবে কেক বানান, কারণ প্রত্যেক বেকারের নিজস্ব কিছু বেকিং টিপস আছে, তার উপরে নির্ভর করে বেকিংটা করেন। আমি নিচ্ছি আজকে একটা আইবেলের স্ট্যান্ড মিক্সার। দেখতেই পাচ্ছেন আইবেলের স্ট্যান্ড মিক্সার। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। আর আমি তার মধ্যে ২ টো ডিম দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আমি একটা জিনিস ব্যবহার করেছি, সেটা শুনলে আপনারা হয়তো হাসবেন। আমি এই বেকিং বোলটার নিচে না একটা কাপড় রেখে দিয়েছি, কারণ ২ টো ডিম এতে ভালোভাবে বিট হয় না সেই জন্য। তো কাপড়টা দেওয়ার ফলে এটা বেশ কিছুটা উঁচু হয়ে গেছে। আর আমার বিটিং যে প্রসেসটা আছে সেটাও বেশ ইজি হয়ে গেছে। ৭০ গ্রাম চিনি আমি এই ২ টো ডিমের সাথে ভালোভাবে বিট করে নেব। বোলটা যেহেতু কাপড় রেখেছি সেজন্য নড়ছিল, আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম। খুব গ্র্যাজুয়ালি আপনারা চিনিটা দেবেন, পুরোটাই কখনো একেবারে চিনিটা দিয়ে দেবেন না। এতে কিন্তু ডিমের ফোমটা ভালো তৈরি হয় না। সেইজন্য আমি খুব অল্প, অল্প পরিমাণে চিনি এই ২ টো ডিমের সাথে আস্তে, আস্তে করে বিট করছি। আর আমার যে পাওয়ার বাটনটা আছে সেই পাওয়ার বাটনে যে 6 স্পিড কন্ট্রোল সুইচটা আছে, আমি তাতে অন করে এই বিটিংটা করছি। কখনোই কিন্তু এইটে দেবেন না, তাহলে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে। আসলে হাই স্পিডে কিন্তু ডিমের ফোম তৈরি হয় না। খুব লো স্পিডেই এটাকে আপনাকে বিট করতে হবে। আমার পুরো চিনিটা দেয়া হয়ে গেছে আর আমি এটা বিট করছি। আপনারা চাইলে Amazon থেকে এটা বাই করতে পারেন। বাট এই ধরনের স্ট্যান্ড মিক্সার কেনার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন এদের কিন্তু যে কাস্টমার সার্ভিস সেগুলো কিন্তু ভীষণ খারাপ। কারণ অনলাইনের জিনিসের সার্ভিসিং পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই ভালোভাবে চিন্তাভাবনা করে কিনবেন কোনটা আপনার জন্য সুবিধাজনক হবে। আর অবশ্যই যদি আপনার আশেপাশের দোকানে কোনো স্ট্যান্ড মিক্সার কিনতে পান, তাহলে দোকান থেকে কেনার চেষ্টা করবেন, অনলাইনে কেনার চেষ্টা করবেন না, যদি আপনার খুব প্রয়োজন না হয়। আর আমার এগের ফোমটা তৈরি হয়ে গেছে। এগের ফোমটা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। এবার আমি যেটা ব্যবহার করব এর মধ্যে এসেন্স, অয়েল আর কালার। স্ট্রবেরি কেক বানাবো 1 পাউন্ডে, সেইজন্য আমি কিছুটা লিকুইড কালার নিয়ে নিয়েছি। লিকুইড কালারটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2 ড্রপস মতো জেল কালার ব্যবহার করতে পারেন। বাট ক্যান্ডি কালার কিন্তু কখনোই ব্যবহার করবেন না। ক্যান্ডি কালার কেক বা ক্রিম তৈরির কাজে লাগে না। সেটা অনলি মাত্র চকোলেট তৈরির কাজেই লাগে। তাই অনেকেই ভাবেন হয়তো ক্যান্ডি কালার ইউজ করলে কি এমন ক্ষতি হবে? বাট না, সেটা কিন্তু টেক্সচারে কিন্তু একটা এফেক্ট পড়ে। আর আমি কি ব্যবহার করছি এখানে 2 ড্রপস মতো নন্দীর স্ট্রবেরি এসেন্স। আপনারা চাইলে বুশেরও ইউজ করতে পারেন। ভীষণ ভালো এসেন্স, বাট আমার কাছে এটা অ্যাভেলেবল ছিল। সেইজন্য আমি কিন্তু এটা ব্যবহার করেছি। সবথেকে ভালো এসেন্স কিন্তু সিইসির বা বুশের, কিন্তু বুশের বিভিন্ন নকল কোম্পানিও আছে, কোম্পানির এসেন্স আছে। তাই ভালোভাবে জেনে শুনে এসেন্সগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। অ্যান্ড 1/4 কাপ পরিমাণ আমি বাটার মিল্ক ব্যবহার করেছি। এই বাটার মিল্কটা আমার ঘরেই বানানো রেসিপি, আমি খুব তাড়াতাড়ি আমার শর্টস ভিডিওর মাধ্যমে আপলোড করব। তাই সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করে রাখবেন। আর 1 টেবিল স্পুন পরিমাণ আমি হোয়াইট অয়েল ব্যবহার করছি। তো আপনারা চাইলে মেল্টেড বাটার ইউজ করতে পারেন, বাট হোয়াইট অয়েল ব্যবহার করলে কিন্তু আপনাদের যে কেকটা আছে সেটা খুব ভালো হাইট দেবে। আর যেটা মেল্টেড বাটারের টেস্ট দেবে কিন্তু কখনোই খুব ভালো হাইট দেয় না। সেই জন্য চেষ্টা করবেন কোনো গন্ধ ছাড়া তেল ব্যবহার করতে। কখনোই অলিভ অয়েল বা মাস্টার্ড অয়েল কেকের মধ্যে ব্যবহার করবেন না, বা ব্যবহৃত তেল
যদি থেকে যায় সেটাও ব্যবহার করবেন না। অবশ্যই ফ্রেশ তেল ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমি এটাকে 1 স্পিডে আর একবার বিট করে নেব 30 সেকেন্ডসের মতো। যাতে ভালোভাবে আমার বাটারমিল্ক, তেল আর যে কালারটা আছে ডিমের ফোমের সাথে মিশে যায়। আমার হয়ে গেছে। আমি এবার স্ট্যান্ড মিক্সারটাকে অফ করে দিচ্ছি। আর যে এর হুইস্কিং অ্যাটাচমেন্ট আছে সেটার লিডটাকে আমি ওপেন করে খুলে নেব। খুব সাবধানে এই অ্যাটাচমেন্টটাকে বার করবেন কারণ এটা প্লাস্টিক বডির অ্যাটাচমেন্ট। বাট 11 যদি আপনারা ব্যবহার করেন, 11 আমার মনে হয় সবথেকে ভালো ব্র্যান্ড আইবেলের থেকেও। আইবেল যেমন নয়েজ ফ্রি বাট 11 একটু নয়েজ তৈরি করে বিটিং এর সময়। বাট 11 যে হুইস্কিং অ্যাটাচমেন্টের বেলটা থাকে উপরে সেটা কিন্তু স্টিলের থাকে। আমার ডিমের ফোমটা দেখতে পাচ্ছেন। আর আমি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটাকে আলাদা করে রেখেছিলাম সেই ড্রাই ইনগ্রিডিয়েন্টসটাকে এবার আমি কিন্তু চালনির সাহায্যে পুরোটাই ডিমের ফোমের মধ্যে চেলে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি অল্প, অল্প পরিমাণে এটাকে চেলে নিচ্ছি। চেলে নেয়ার পরে আমি পুরো যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটাকে আমি এর মধ্যে চেলে নিয়ে নেব। তারপর একটা হুইস্কার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এটাকে ব্যাটারটাকে রেডি করব। আর এর মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে 140 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার 36 লিটারের যে বাজাজের ওটিজি আছে সেটাকে কিন্তু আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি। যখনই কেক প্রিহিট করবেন সেটা চুলাতেই করুন বা ওভেনেই করুন, অবশ্যই তাকে ভালোভাবে প্রিহিট করবেন আর টেম্পারেচারটা অবশ্যই ঠিকঠাকভাবে সেট করবেন। কারণ একেকটা ওটিজির টেম্পারেচার একেক রকমের হয়। তাই আপনারা কিছুদিন ব্যবহার করার পরেই বুঝতে পারবেন কোন টেম্পারেচারে আপনার যে বেকিং জিনিসটা হচ্ছে সেটা ঠিকঠাক হচ্ছে। কারণ এটা আমরা কখনোই আগে থেকে প্রেডিক্ট করে বলে দিতে পারি না। আমার যেমন বাজাজের 36 লিটারের ওটিজি 140 ডিগ্রিতে ডিম দেয়া কেক খুব ভালো বেক হয়। তো সেক্ষেত্রে আমি 140 ডিগ্রিতেই আমি এটাকে বেক করি। বাট যারা কেক প্রিমিক্স ইউজ করেন তারা কিন্তু একটু হাই টেম্পারেচার ইউজ করতে পারেন। আর আমার ডিমের ফোমের মধ্যে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেটা ভীষণ হালকা হাতে আমি হুইস্কার দিয়ে মিশিয়েছি। কখনোই তাড়াহুড়ো করে মেশাতে যাবেন না। তাড়াহুড়ো করে মেশাতে গেলে আপনাদের ডিমের ফোম যাবে একদম নষ্ট হয়ে আর কেকটাও নষ্ট হয়ে যাবে। আর আমি এটা 6 ইঞ্চের যে প্যান আছে তার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে 7 ইঞ্চের প্যানেও অবশ্যই বেক করতে পারেন। বাট আমি যেহেতু 1 পাউন্ডের কেক বানাবো তাই 6 ইঞ্চের প্যানেই আমার মনে হয় এটাকে বেক করাটা বেটার হবে। আমি এটাকে ঢেলে নিয়েছি 6 ইঞ্চের প্যানে। আর কখনোই কিন্তু পুরো একদম ভর্তি করে দেবেন না। আমার কিন্তু প্যানটা প্রায় ভর্তি হয়ে এসছিল। বাট কিছুটা আমি পরে সরিয়ে রেখেছিলাম আর একটা টুথপিক দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। ট্যাপ করে এবার আমি ওভেনে দিয়ে দিয়েছি। বেক হয়ে করেছি 30 মিনিটসের জন্য। বেক হয়ে যাওয়ার পর আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করেছি। ঠান্ডা করে এবার আমি ডিমোল্ড করে আপনাদেরকে দেখাবো কেকটা কতটা সফট হয়েছে। আর যারা বাটার পেপারের উপরেও অয়েল লাগান তাদের আমি বারণ করব বাটার পেপারের উপরে অয়েল না লাগাতে। বাটার পেপার ওই জন্যই বাটার পেপার নরমাল পেপারের থেকে আলাদা কারণ এটার ভিতরে একটা অয়েলি ভাব থাকে। তাই জন্য বাটার পেপারে অকারণে কিন্তু তেল লাগাবেন না। প্রয়োজন নেই এটায় তেল লাগানোর। কেকের যে টপ লেয়ারটা থাকে সেটাকে আমি রিমুভ করে দেবো হালকা করে ব্রেড নাইফ দিয়ে। আপনারা কিন্তু কেক কাটিংয়ের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ব্রেড নাইফ ব্যবহার করার। কারণ ব্রেড নাইফ কিন্তু কেকটাকে ইভেনলি কাট করে। আর আমি এই কেকটাকে ৩ টে পার্টে ভাগ করে নেব। আপনারা চাইলে ২ টো বা ৪ টে পার্টেও ভাগ করে নিতে পারেন। সেটা অবশ্যই আপনাদের উপরে ডিপেন্ড করছে। কারণ অনেক কাস্টমার ক্রিম বেশি খেতে পছন্দ করেন, অনেকে একদম ক্রিম খেতে পছন্দ করেন না। অবশ্যই এটা আপনাদের কাস্টমারের অর্ডারের উপর বা আপনাদের নিজেদের টেস্টের উপর নির্ভর করছে। ক্রিম বিটিংটা আজকে দেখানো সম্ভব হয়নি। বাট আমি পিঙ্ক কালারের সাথে আমার ট্রপোলাইটের হুইপিং ক্রিম প্রায় 230 গ্রাম মতো বিট করে নিয়েছিলাম। আর প্রত্যেক লেয়ারটা যেহেতু এটা আমার আর্জেন্ট অর্ডার ছিল তাই আমি সুগার সিরাপ দিয়ে সোক করিনি। আমি জাস্ট ক্রাশ আর ক্রিম দিয়েই এটাকে আইসিং করে ছেড়ে দিয়েছি। আর আইসিং করার ক্ষেত্রে আপনারা ক্রাম কোটিং করে নেবেন অবশ্যই। প্রথমে ক্রাম কোটিং করার পরে সেটাকে ফ্রিজে 30 মিনিটসের মতো রেখে দেবেন। তারপর ফাইনাল কোটিং করবেন। এটা আমি কিন্তু ফাইনাল কোটিং করছি ক্রাম কোটিংয়ের পরে। আর ভীষণ স্মুথ হাতে কিন্তু এই কোটিংটা করতে হবে। আপনারা আস্তে, আস্তে এটাকে করতে, করতে প্র্যাকটিস করে শিখে যাবেন কিভাবে আপনাদের পারফেকশন আসবে আইসিং এর ক্ষেত্রে। কারণ একেবারে কিন্তু কখনোই পারফেকশন আসে না। অনেক প্র্যাকটিসের পরে পারফেকশন আসে। আমি একটা ব্রাশের সাহায্যে এরকম প্যাটার্ন বানিয়ে নিয়েছি। আর তারপরে না আমি একটু নজেল যেটা আছে স্টার নজেল তার সাহায্যে এরকম কিছু রোজেট বানাবো। কারণ এই কাস্টমারের যে অর্ডারটা ছিল তিনি আমাকে ডিজাইন পাঠিয়ে দিয়েছিলেন। আর তাই আমার নিজের মতো করে কিছু বানানো হয়নি। কাস্টমারের ডিজাইন দেখেই আমি কেকটা বানিয়েছিলাম। এটা আমার রোজেট নজেল নাম্বারটা আমি ঠিক বলতে পারছি না। কারণ এটা আমি আলাদাভাবে কিনেছিলাম। আর আমার এটা হয়ে গেছে। আর ভিতরে না একটা টপার ছিল। সেইজন্য ডিজাইনটা এরকম। আর আগে পিছে করে নজেলটা আমি এরকম একটা ওয়েভি বর্ডার লাইন তৈরি করে নিচ্ছি।
আপনারা চাইলে অন্যরকম প্যাটার্নও ব্যবহার করতে পারেন। কিভাবে নজেল ইউজ করবেন, কোন নজেল ইউজ করলে কিরকম প্যাটার্ন তৈরি হয়, সেটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি। সেইজন্যই বললাম যে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। কারণ নতুন কোনো ভিডিও এলে আমার চ্যানেলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে। আমি কিছুটা পিঙ্ক কালার এর উপর ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর এরকম যে সিলভার পার্লসগুলো আছে, সিলভার পার্লস দিয়ে কেকটাকে ডেকোরেট করে নিয়েছি। কেক আমার রেডি হয়ে গেছে। আর আমি এটাকে মিনিমাম ৭ থেকে ৮ ঘন্টার মতো ফ্রিজ করে রাখবো। কারণ ৭ থেকে ৮ ঘন্টা ফ্রিজ করলে ভীষণ ভালোভাবে সেট হয়ে যায়। আর আজকের কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা কেকের ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।